দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো ব্লাড আগারের বলতে হবে, মানে ব্লাড আগারের এই যে কম্পোজিশনটা নিউট্রিয়েন্ট আগার সাথে 5 to 10% ব্লাড আগার, আর চকলেট আগার হলো হিটেড ব্লাড আগার। দ্যাটস অল। এখন এনরিচড মিডিয়া কাদের লাগে? যাদের এডিশনাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লাগে, যে সমস্ত অর্গানিজমে, তাদের জন্য ব্লাড লাগে। আর যাদের লাগে না তারাও গ্রো করবে, ব্লাড আগারে সব অর্গানিজমই গ্রো করবে। এটা হলো আসলে, যেহেতু এটা একটা এনরিচড মিডিয়া, সেই কারণে সব অর্গানিজম গ্রো করবে। কিন্তু এটা এই যে ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়া, এদের জন্য বেশি দরকার। মানে নিউট্রিশনালি এক্সাক্টিং ব্যাকটেরিয়া, মানে যাদের স্পেসিফিক নিউট্রিয়েন্ট যেগুলো ব্লাডে আছে, যাদের গ্রো করার জন্য দরকার হয়, তাদের জন্য মেনলি এই ব্লাড আগার, চকলেট আগার মিডিয়া। এন্ডিশন মিডিয়া এটা জানার দরকার নাই অত। সিলেক্টিভ মিডিয়াতে ম্যাকরোঙ্গিস আগার ডিটেইল। ম্যাকরোঙ্গিস আগারের ভিতরে দেখি, এগুলা তো দেখাইছিলাম তোমাদের। দাঁড়াও, ইয়েতে আসি, এই ছবিগুলো দেখাইছিলাম তাই না? এই যে ম্যাক্রোঙ্গিস আগারের ডিটেইল। এখানে ম্যাক্রোঙ্গিস আগারে কি আছে? পেপটোন। পেপটোন মানে এটা প্রোটিন। ল্যাকটোজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ল্যাকটোজ ইম্পর্টেন্ট? স্যার, ওই যে ল্যাকটোজ ফার্মেন্টেশন হয়। ইয়েস, ল্যাকটোজ ফার্মেন্টার আর নন ল্যাকটোজ ফার্মেন্টার। ল্যাকটোজ ফার্মেন্টার গুলো পিঙ্ক কালার প্রডিউস করে, নন ল্যাকটোজ ফার্মেন্টার গুলো পেল কালার প্রডিউস করে, কলোনির কালার। ক্রিস্টাল ভায়োলেট এখানে আছে, কেন দেয়া হয়? ক্রিস্টাল ভায়োলেট এন্ড বাইল সল্ট এগুলা দেয়া হয় যাতে নন এন্টারিক কোনো ব্যাকটেরিয়া, বিশেষ করে গ্রাম পজিটিভ গুলা যাতে গ্রো না করে। এখানে কারা গ্রো করবে? গ্রাম নেগেটিভ গুলা সব গ্রো করবে। গ্রাম নেগেটিভ গুলা খেয়াল রেখো, ম্যাক্রোঙ্কিস আগারে গ্রো করে। আর গ্রাম পজিটিভ গ্রো করতে হলে ব্লাড আগার, চকলেট আগার, ওগুলা লাগবে। ঠিক আছে। আর নিউট্রাল রেটটা কেন দেওয়া হয়? স্যার, নিউট্রাল রেডি তো ওই যে ল্যাকটোজ ফার্মেন্টেশনের সময় একটা হবে পেল কালার, আরেকটা রেড কালারে যে চেঞ্জ হয়। নিউট্রাল রেটটা একটা ইন্ডিকেটর। নিউট্রাল রেটটা একটা কালারিং ইন্ডিকেটর। এটা যখন ল্যাকটোজ ফার্মেন্ট করবে, বেশি অ্যাসিড তৈরি হবে, তখন নিউট্রাল রেটে কালারটা হয়ে যাবে পিঙ্ক। সেই কারণে কলোনিগুলো হয়ে যাবে পিঙ্ক। আর যদি ল্যাকটোজ ফার্মেন্ট না করে, তাহলে অল্প অ্যাসিড তৈরি করবে, সে কারণে নিউট্রাল রেটের যে নর্মাল যে কালারটা ওইটাই থাকবে, এবং সেটা হলো পেল কালার। এটা পরীক্ষা জিজ্ঞাসা করবে যে ওয়াই lactose fermenter produce pink colony, why the non-lactose fermenters produce pale colony, এটা জিজ্ঞাসা করা হবে। এই যে এখানে দেখাচ্ছে এই যে পিঙ্ক কালার এবং পেল কালার। এটা চকলেট আগার, আর এটা হলো চকলেট আগারের মধ্যে গ্রোথ। এগুলা সাধারণত চকলেট আগার গুলা বলছিলাম যাদের ব্লাড রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ব্লাড থেকে তো চকলেট আগার হয়। তো এখানে বিশেষ করে যে অর্গানিজম গুলো গ্রো করে, এগুলো কিছু বলতে হবে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসিরিয়া মেনিনজিটাইটিস, নাইসিরিয়া গনোরি, এগুলো এই যে চকলেট আকারে গ্রো করে। আর ম্যাক্রোঙ্গিসার তাহলে কারা গ্রো করবে? অল গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। ঠিক আছে। এই ইসেরিকলাই, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, সিডোমোনাস, ভিব্রিও, হ্যাঁ, এগুলো সব গ্রো করবে ইয়েতে। টিসিবিএস, টিসিবিএস বলছিলাম থায়োসালফেট, সাইট্রেট, বাইল, সুক্রোজ মিডিয়া। এটা কোন অর্গানিজমের জন্য বলছিলাম? ভিব্রিও কলোনি। এই যে ভিব্রিও কলোনি যদি গ্রো করে, তাহলে এরকম ইয়েলো কলোনি প্রডিউস করবে। কেন? ডিউ টু সুক্রোজ ফার্মেন্টেশন। এই যে সুক্রোজ লাস্টে যে এস, এই সুক্রোজ ফার্মেন্টেশনের জন্য ইয়েলো কালারটা আসবে। এটা লোয়েসন জেনসন মিডিয়া, এটা ওই দিনও তোমাদের দেখাইছিলাম। হ্যাঁ, কলোনি লোয়েসন জেনসন মিডিয়া, এরকম বাফ, টাফ এন্ড রাফ কলোনি বলছিলাম। আর এটা হলো এসএস আগার। এসএস আগারে গ্রো করবে সালমোনেলা আর শিগেলা, যেটা নাম দেখে বোঝা যায়। হ্যাঁ, এখানে সালমোনেলা আর শিগেলা। সালমোনেলা যদি গ্রো করে, তাহলে এসএস আগারে এরকম ব্ল্যাক কলোনি আসবে। শিগেলা হলে ব্ল্যাক কলোনি আসবে না, পিল কলোনি আসবে। এখন অ্যাজ হোল একটা ল্যাবরেটরি প্রসিডিউর, এটা আগেও কোথাও বলা হয়েছে তোমাদের। আমরা কি করি, যখন স্যাম্পলটা ল্যাবরেটরিতে আনার পর, এটাকে পড়ানো হয়েছে, এই ক্লাস পড়ানো হয়েছে তোমাদের? ডক্টর হামিমও পড়াইছে না?
স্যার এটা হচ্ছে ওই যে আমরা মানে সেকেন্ড প্রফে থাকতে একটু হয়েছিল, কিন্তু স্যার ওই মনে নাই তো আমাদের। আচ্ছা, ওকে ওকে, আমি পড়ে যাচ্ছি। তো এটা হলো অ্যাজ এ হোল তোমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের যে অ্যাক্টিভিটিস, এটা সম্পর্কে একটা ধারণা না থাকলে ক্লামজি হয়ে যাবে বিষয়টা। আসলে মাইক্রোবায়োলজিতে কি করে, মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে কি করে। ধরো বিভিন্ন পেশেন্টের বিভিন্ন স্যাম্পল থাকতে পারে, স্টুল থাকতে পারে, ইউরিন থাকতে পারে, থ্রোট সোয়াব, ওন সোয়াব, তারপরে ডিসচার্জ, ধরো ইরেথ্রাল ডিসচার্জ, সিএসএ, প্লুরাল ফ্লুইড, ব্লাড, এসব কিছু থাকে। এগুলা ল্যাবরেটরিতে আসার পর আমরা কি করি, নোট দ্য মরফোলজি অফ দি ব্যাকটেরিয়া। মরফোলজি প্রথমে হলো স্টেনিং অ্যান্ড মাইক্রোস্কোপি। যদিও আইডিয়ালি মনে রাখতে হবে প্রথমে কালচার করে, কিন্তু তোমাদের মনে রাখার জন্য আমি প্রথমে স্টেনিং অ্যান্ড স্টেনিং করলে তো মাইক্রোস্কোপি ছাড়া তো আর দেখা যাবে না, তাই না? তো আমরা ইনিশিয়ালি ধরো একটা স্পুটাম দিল, স্পুটাম স্যাম্পলে আমরা গ্রাম স্টেন করলাম, গ্রাম স্টেন করে মরফোলজি অফ দি ব্যাকটেরিয়া কি, এখানে কি পাইছি আমরা, গ্রাম পজিটিভ কক্কাই না গ্রাম নেগেটিভ কক্কাই, নাকি গ্রাম পজিটিভ ব্যাসিলাই, নাকি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এই জিনিসটা আমরা প্রথমে নোট করে রাখি। তারপরে হলো ইনকুলেশন এন্ড ইনকিউবেশন অফ দ্য কালচার মিডিয়া, অ্যাপ্রোপ্রিয়েট কালচার মিডিয়া। এটা প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা মিডিয়া। হ্যাঁ, এটা আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি তো তোমাদের পড়াবো এটা আলাদা। হ্যাঁ, যেমন এই যে স্টুলের ক্ষেত্রে তোমরা নিজেরাই বলতে পারবে। এখন স্টুলে ধরো সাধারণত কোন রোগীগুলো আসে, ডিসেন্ট্রি রোগীগুলো আসে, ডায়রিয়া রোগীগুলো আসে। সুতরাং ওই অর্গানিজম গুলা কোন মিডিয়াতে গ্রো করবে এটা নিজের হ্যাঁ, ম্যাকরঙ্কিস আগার এন্ড ব্লাড আগার, ভেরি গুড। ঠিক আছে, ম্যাকরঙ্কিস আগার, ব্লাড আগার অথবা এসএস আগার আমরা দিতে পারি, কারণ স্টুল প্যাথোজেনের ভিতরে ইম্পর্টেন্ট হলো সালমোনেলা এন্ড শিগেলা। হ্যাঁ, সালমোনেলা এন্টারিক ফিভার করে, শিগেলা ব্যাসিলারি ডিসেন্ট্রি করে। হ্যাঁ, তো এই দুইটা ইম্পর্টেন্ট, সেই কারণে ম্যাকরঙ্কিস আগার, এসএস আগার এটা গ্রো করে। এখানে যখন আমরা এই যে ইনোকুলেশন মানে কি, মিডিয়াতে এগুলাকে বপন করে দেওয়া, তারপরে ইনকিউবেটরের ভিতরে রাখবো 24 আওয়ার্স। ইনকিউবেটর রাখার পর কলোনি গুলো গ্রো করবে। এরপরে পরের দিন এসে কি করবে, অ্যানালাইসিস অফ দি কলোনিয়াল মরফোলজি। কলোনিয়াল মরফোলজি আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা দেখব ওই যে প্রত্যেকটা কলোনিতে আলাদা, যেমন স্ট্যাফাইলোককাস তোমাদের পড়ানো হয়েছে কি, পিনহেড কলোনি সারাউন্ড বাই ন্যারো জোন অফ বিটা হেমোলাইসিস। স্ট্রেপ্টোককাস পড়ানো হয়েছে পিন পয়েন্ট কলোনি সারাউন্ড বাই হোয়াইট জোন অফ বিটা হেমোলাইসিস। তারপরে ধরো ইকোলার ভিতরে হলো পিন কলোনি, ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, সালমোনেলা শিগেলার মধ্যে পেল কলোনি। এই ধরনের প্রত্যেকটা অর্গানিজম তোমাদের যখন পড়ানো হবে তখন তোমরা কলোনিয়াল মরফোলজি বুঝতে পারবে, এটাও নোট রাখতে হবে। এরপরে আমি যেটা প্যাথোজেন মনে করব, এই কলোনিগুলোর ভিতর ধরো স্টুলে ইকোলাই গ্রো করলো, সালমোনেলা গ্রো করলো, তাহলে আমি কোনটাকে পিক আপ করবো, পেল কলোনি নাকি পিঙ্ক কলোনি? পিঙ্ক কলোনি। কলোনি। পেল কলোনি। পিঙ্ক কলোনি যেটা ইকোলাই, ওটা নর্মাল ফ্লোরা ইন্টেস্টিনের, সুতরাং স্টুলে এটা আসবেই। হ্যাঁ, এটা হলো পেল কলোনি। পেল কলোনি হলে সালমোনেলা হইতে পারে, শিগেলা হইতে পারে, ইয়ারসিনিয়া এন্টারোকোলাইটিকা হইতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ওইটাও ব্যাসিলারি ডিসেন্ট্রির মতো করে। সুতরাং পেল কলোনিগুলা আমি সাবকালচার করব। যেই প্রথম প্লেটে যে ল্যাকটোজ ফার্মেন্টিন, নন ল্যাকটোজ ফার্মেন্টিন থাকে, ওখান থেকে পেল কলোনিগুলা সাবকালচার করব, মানে কি আবার করে একটা মিডিয়াতে এটাকে ইনোকুলেশন করব টু অবটেন পিওর কালচার, তাই না? সাবকালচার করলে আমরা কি পাই, পিওর কালচার, মানে এখানে অন্য কোনো কলোনি থাকবে না। ধরো আমি পেল কলোনি নিলাম, তাহলে এই যে সাবকালচার যে মিডিয়াতে করলাম, এখানে কি পাবো, সবগুলাই পেল কলোনি পাবো, তাই না? কি বুঝছো কিনা বিষয়টা? স্যার একটু আবার যদি বলতেন ওই যে স্টুলের এইটা, ওই যে কালারের জিনিসটা। ধরো ম্যাকরঙ্কিস আগারে বোথ পিঙ্ক কলোনি, পেল কলোনি দুইটাই গ্রো করবে। আমরা গুরুত্ব দেব কোনগুলাকে, পেল কলোনি গুলাকে। পেল কলোনি থেকে আমি একটা লুপ দিয়ে অথবা একটা স্টেরাইল লুপ দিয়ে পেল কলোনির সামান্য অংশটা নিয়ে নতুন করে সাবকালচার করব। কোথায়? সাধারণত ম্যাকরঙ্কিস আগারে। আবার ম্যাকরঙ্কিস আগারে সাবকালচার করব। এখন ম্যাকরঙ্কিস আগারে সাবকালচার করার পর এইটাকে তো আবার ইনকিউবেশনে দিতে হবে, তাই না? এটা লিখি নাই, এত কিছু লেখা যায় না। প্রত্যেকটা কালচার মানে আবার ফলোড বাই ইনকিউবেশন। ইনকিউবেশনে দিলে ওখানে যে অর্গানিজম গুলো গ্রো করবে, এগুলো কারা হবে, সবই তো পেল কলোনি হবে, তাই না?
বুঝে নাই? স্যার স্যার বুঝা গেছে? আচ্ছা, আমি ছবি দেখে দেখাবো, ছবি দেখে দেখাবো। তো পিওর কালচার পাওয়ার পর তারপরে ওখান থেকে আইডেন্টিফিকেশন টেস্ট। আইডেন্টিফিকেশন টেস্ট মানে 1 নম্বরে খেয়াল রাখবে বায়োকেমিক্যাল টেস্ট, তারপর হলো সেরোলজিক্যাল টেস্ট, মানে অ্যান্টিসেরা মানে অ্যান্টিবডি এগেনস্ট পার্টিকুলার ব্যাকটেরিয়া। তুমি যে ব্যাকটেরিয়াটা বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে মনে করতেছো, ধরো সালমোনেলা, তো সালমোনেলার এগেনস্টে অ্যান্টিবডি থাকবে ল্যাবরেটরিতে, সেটাকেই বলে সেরোলজিক্যাল টেস্ট। ওই অ্যান্টিবডির 1 ড্রপ আর সালমোনেলা যেটা আইডেন্টিফিকেশন করলাম আমি, এটা ছোট্ট একটা সাসপেনশন তৈরি করে 1 ড্রপ, দুইটা একসাথে মিলাই দিলে যদি অ্যাগ্লুটেশন হয় তাহলে এটা সালমোনেলা, কারণ অ্যান্টিবডিটা আমার ল্যাবরেটরিতে জানা আছে। সুতরাং সালমোনেলা অ্যান্টিবডির সাথে যদি অ্যাগ্লুটেশন করে তাহলে এটা সালমোনেলা। আর যদি সালমোনেলা অ্যান্টিবডির সাথে যদি অ্যাগ্লুটেশন না হয় স্লাইডে, তাহলে দিস ইজ নট সালমোনেলা, এটা শিগেলা হইতে পারে। তখন আমি দেখবো শিগেলার অ্যান্টিবডি দিয়ে আমি টেস্ট করে দেখবো এই কলোনির সাথে, যদি শিগেলার সাথে মিলে যায় তাহলে শিগেলা। বোঝা গেছে? সেরোলজিক্যাল টেস্ট। জি স্যার। সেরোলজিক্যাল টেস্ট মানে আমার ল্যাবরেটরিতে পার্টিকুলার অনেকগুলো অর্গানিজমের এগেনস্টে অ্যান্টিবডি থাকবে, ওই অ্যান্টিবডিটা আমি কালচারে যে অর্গানিজমটা পাবো ওইটার সাসপেনশনের 1 ড্রপের সাথে অ্যান্টিবডিটা মিশাবো। তো কালচারে যে অর্গানিজম থাকে এখানে আসলে কি থাকবে? অ্যান্টিজেন, তাই না? ব্যাকটেরিয়া মানে তো অ্যান্টিজেন, আর আমার কাছে আছে অ্যান্টিবডি ল্যাবরেটরিতে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। ব্যাকটেরিয়া যেটা গ্রো করলো এটা সারফেসে কি আছে? অ্যান্টিজেন। আর আমার কাছে থাকলো করেসপন্ডিং অ্যান্টিবডি, ধরো সালমোনেলার অ্যান্টিবডি, সিগুলার অ্যান্টিবডি, ভিব্রিও কলেরির অ্যান্টিবডি, তারপরে ক্যাম্পোলেব্যাক্টেরিয়ার অ্যান্টিবডি। আমি যেটা মনে করি অ্যাপ্রোপ্রিয়েট ওইটা ইউজ করব। সাথে একটা মোটিলিটি টেস্ট করা হয়, এটা মোটাইল না নন মোটাইল এটা দেখা যায়। যেমন সালমোনেলা এটা মোটাইল, শিগেলা নন মোটাইল, ক্লেবসিয়েলা নন মোটাইল, বাকি সবগুলোই মোটাইল। শিগেলা আর ক্লেবসিয়েলা ছাড়া গ্রাম নেগেটিভ ব্যাসিলের ভিতরে বাকি সবগুলোই মোটাইল। মোটিলিটি টেস্ট করা যায়। মোটিলিটি টেস্ট কিভাবে করে ওটা পরে দেখা। এরপরে লাস্ট হলো অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভ। তো এগুলা এই যে এগুলো ছিল, এগুলো এখন এই যে ডিটেলটা তোমাদের দেখাচ্ছে, এটা তো দেখাছিলাম বোধহয়, আমিও দেখাছিলাম। এই যে প্রথমে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে একটা স্লাইডে নিলাম, স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপি করলাম। হ্যাঁ, প্রিপারেশন অফ দ্য ওয়েট মাউন্ট। প্রথমে ধরো এটা ইউরিন, ওয়েট মাউন্ট মানে হলো 1 ড্রপ ইউরিন। হ্যাঁ, এই যে সেন্ট্রিফিউজ করে, সাধারণত সেন্ট্রিফিউজ করে নিতে হয়। 1 ড্রপ ইউরিন নিয়ে আমি একটা স্লাইড দিলাম, অথবা যদি স্টুল হয় স্টুলের সামান্য অংশ নিয়ে ওটার সাথে নর্মাল স্যালাইন মিশিয়ে স্লাইডে নিলাম। তারপর একটা কভার স্লিপ দিলাম। কভার স্লিপ দিয়ে আমি 10 অবজেক্টিভে প্রথমে দেখবো এখানে কি আছে। আচ্ছা, আরেকটা এবার হলো ইনোকুলেশন, মিডিয়ার ইনোকুলেশন। ধরো এই যে টেস্ট টিউবে আছে ইউরিন, আমি এরকম একটা লুপ নিব, লুপ নিয়ে এটাকে কি করতে হবে বলতো, বুদ্ধি করে বলতো, এটাকে প্রথম কাজ কি? এটা সরাসরি এখানে ঢুকাই দিব। এটাকে স্টেরিলাইজ করা, স্যার এটা ডিলিট করতে হবে। স্টেরিলাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না করলে কি হবে? এটা ওটাতে স্যার যদি কোনো মানে অ্যান্টিজেন থেকে থাকে বা অর্গানিজম থেকে থাকে তাহলে সেটা ইউরিনে চলে যাবে আবার। এখানে আর অ্যান্টিজেন বলবো না, এখানে আমরা অর্গানিজম এনভায়রনমেন্টাল অর্গানিজম। তোমার এটা তো ল্যাবরেটরিতে আছে, তাই না? ল্যাবরেটরির অন্য অর্গানিজম এটার গায়ে থাকতে পারে। সুতরাং এটাকে পুরো লাল করে স্পিরিট ল্যাম্পে দিলে পোড়ায় লাল হয়ে তারপর ঠান্ডা যখন হবে তখন আমি এই ধরো এটা ইউরিন স্যাম্পল, এইভাবে লুপটাকে ডুবায়ে তারপরে আমি এই যে কালচারে ইনোকুলেট করব, কালচার প্লেটে ইনোকুলেশন। হ্যাঁ, এইভাবে ইনোকুলেট করা হয় প্রথমে এরকম, তারপরে ঘুরে ঘুরে করে, তারপরে এটাকে কি করে আমরা ইনকিউবেশনে দিব। ইনকিউবেটর, এই যে ইনকিউবেটরের ভিতরে দিচ্ছে প্রত্যেক, তুমি সাব কালচার করলো ইনকিউবেশনে দিতে হবে। ঠিক আছে, ইনকিউবেশনে দেওয়ার পর ধরো এরকম গ্রো করলো। এটা দেখাচ্ছে, ধরো এটাতে দেখাচ্ছে গ্রাম পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ওয়াইড জোন অফ হেমোলাইসিস, তাই না? ওই যে সাদা সাদা হয়ে আছে চারিদিকে হেমোলাইসিস। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে আছে পিঙ্ক কলোনি এন্ড পিল কলোনি, এগুলো আমি নোট রাখলাম। ঠিক আছে, এরকম এই যে অ্যানালাইসিস যে কলোনিয়াল মরফোলজি, একটা প্রিজামটিভ আইডেন্টিফিকেশন আমি লিখে রাখলাম যে এটা, যেমন এটা স্ট্রেপ্টোকক্কাস পাইজনাস হতে পারে, এটা পিঙ্ক কলোনি, এটা ইকোলাই অথবা ক্লেবসিয়েলা অথবা এন্টারোব্যাক্টর হতে পারে। পেল কলোনিগুলো কি হতে পারে? সালমোনেলা, শিগেলা, ইয়ারসিনিয়া এন্টেরোপালাইটিকা হতে পারে। এটা হলো প্রিজামটিভ আইডেন্টিফিকেশন। তারপরে হলো
এই যে স্টিকিংটা কেমনে করে এটা এখানে দেখাচ্ছে, এই যে প্রথমে এরকম, তারপরে এরকম, হ্যাঁ, তারপরে এই যে এটার মাথা থেকে, প্রত্যেকটার মাথা থেকে আবার যাইতে হবে। প্রথমে এরকম করলাম, তারপরে এটার মাথা থেকে সাধারণত ফ্লেম করে নিতে হয়, এই যে পোড়ায় নিতে হয়, ফ্লেমটা দেখাচ্ছে, হ্যাঁ, পোড়ায় নিতে পারে। প্রথমে এটা করলাম, এটা করে তারপরে পোড়ায় নিলাম, পোড়ায় নিয়ে তারপরে এরকম করলাম, তারপরে আবার পোড়ায় নিলাম, তারপরে এখান থেকে আবার এরকম টানলাম, আবার পোড়ায় নিলাম, লাস্টে এখান থেকে। বলো তো এত পোড়াচ্ছি কেন? স্যার যাতে কলোনি দেখতে পারেন। না পোড়ালে কি হতো? স্যার না পুরালে তো ওই জায়গার কলোনি গুলা। কেন কলোনি? এই যে আমি তো অর্গানিজম ইনোকুলেট করছি, কলোনি তো গ্রো করবেই। আর হচ্ছে যে স্টেরিলাইজেশনের জন্য। না, স্টেরিলাইজেশন থেকে বারবার করার দরকার নাই তো। আমি তো একবার স্টেরাইল করি, তো আমি তো এই অর্গানিজমটা নিয়েই কাজ করতেছি, একই প্লেটে কাজ করতেছি, এখানে তো বারবার পড়ানোর দরকার নাই। কিন্তু তারপরেও আমার এটা ইম্পর্টেন্ট, এটা হলো আমি প্রথম যখন এরকম ইয়ে করলাম, স্টিক করলাম, এখানে তো অর্গানিজমের ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে, তাই না, এই জায়গায়। এবং এই আমার লুপের মধ্যে তখন অর্গানিজম লেগে আছে, তাই না, লেগে আছে না? আচ্ছা, লুপটা যদি পোড়াই তাহলে লুপের অর্গানিজম গুলো মরে গেল। মরে গেলে আমি যখন ঠান্ডা করে আবার যখন এখানে স্টিক করব, তখন এখানে চাইতে এখানে অর্গানিজম গুলো আরো কম হবে না নাম্বারে? জি স্যার। এই যাতে কম হয়, ধীরে ধীরে যাতে কম হয়ে যায়, যত আমি যাব তত কম কলোনি, যত দূরে যাব তত কম কলোনি। কম কলোনি গ্রো না করলে এই দেখো আইসো কলোনি বোঝা যাবে না। এখানে কি বোঝা যায় আইসোলেটেড কলোনি? এই যে এই জায়গায় প্রথমটায় বোঝা যায় না, এখানেও ঠিক মতো বোঝা যায় না, এখানে একটু বোঝা যায় যে কলোনিগুলো আলাদা আলাদা হয়েছে, আর এখানে কলোনিগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে, বুঝতে পারছো? তো কলোনি আলাদা না হলে, কলোনিগুলা যদি আলাদা না হয়, তাহলে কলোনিয়াল মরফোলজি কি তুমি বুঝতে পারবা যে কোন অর্গানিজম হইতে পারে? না স্যার। ক্লিয়ার? কেন আমরা জি, স্যার। পড়াই? হ্যাঁ, কেন পড়াই আর কেন ওই মার্জিন থেকে বারবার টেনে টেনে নেই যাতে অর্গানিজম কম আসে। এই যে এখান থেকে প্রথমে মার্জিন থেকে নেই যাতে অর্গানিজম কম। আমি যদি এখান থেকে টেনে নিতাম তাহলে একই অর্গানিজম চলে, অনেক বেশি অর্গানিজম আসতো। আবার এই মার্জিন থেকে, এই দেখো এই মার্জিন থেকে টেনে নেয় যাতে এখানে চাইতে এখানে অর্গানিজম কম আসে। এতে করে কলোনি আলটিমেটলি এই যে আলাদা হবে, আলাদা হলে তুমি তখন বুঝতে পারবে। ক্লিয়ার যে এটা কোন জি স্যার। অর্গানিজম? ওকে, এই যে এখানে আরেকটা দেখাইছি সুন্দর করে, এই যে প্রথমে এটা, তারপরে এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা, এই ঘটনা। পরে বায়োকেমিক্যাল টেস্ট অনেক কিছু আছে। বায়োকেমিক্যাল টেস্ট এই যে যেমন ফার্মেন্টেশন আমরা দেখি। আচ্ছা, তোমাদের ব্যাকটেরিয়াল ফিজিওলজি পড়ানো হয়েছিল? পড়ানো হয়েছিল, হ্যাঁ পড়ানো হয়েছিল। আমি যদি জানি তোমরা কিছু পার্টিসিপেটও করছো। মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশন একবার বলছিলাম না? গ্লুকোজ, সুক্রোজ, মাল্টোজ, ল্যাকটোজ এগুলা থাকে। এগুলো একদম আগের যুগের, এই মাত্র 4টা সুগার ইউজ করতো, এখন সুগার অনেক বেশি ইউজ করে, এটা পরে দেখবো আমরা। আচ্ছা, এখানে সুগার সেট, এখানে উপরে দেখাতে এগুলো সুগার সেট। তারপরে এখানে হলো টিএসআই, ট্রিপল সুগার আয়রন আগার, এটা আসলো না কেন, সরি দেখি, ও সরি, এখন দেখতেছো? এটা হলো সাইট্রেট ইউটিলাইজেশন, সাইট্রেট টেস্ট করে, ইউরিয়া স্লোপ করে, এটাই যারা ইউরিয়াস প্রডিউস করে, মানে এইভাবে লট অফ বায়োকেমিক্যাল টেস্ট। এটা ট্রিপল সুগার আয়রন অ্যাগার মিডিয়া, এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি সুগার সেট, টিএসআই মিডিয়া এটা খেয়াল রাখো। এছাড়া আরো অনেক বায়োকেমিক্যাল টেস্ট আমরা করি। এই যে এর নামটা শুধু খেয়াল রাখো, এপিআই 20E সিস্টেম। এপিআই মানে হলো অ্যানালাইটিক্যাল প্রোফাইল ইন্ডেক্স। এই যে অ্যানালাইটিক্যাল প্রোফাইল ইন্ডেক্স 20E মানে 20টা প্যারামিটার বায়োকেমিক্যাল টেস্ট। হ্যাঁ, এই যে এটা থাকে আনইকুলেটেড, এই যে ইকোলাই রেজাল্ট হচ্ছে ইনকুলেশনের পর, প্রোটিয়াস মিরাবিলিস রেজাল্ট আসছে এর পর। প্রত্যেকটার জন্য আলাদা করে এই যে 20 মেটাবলিক মার্কার 20টা, এই কারণে 20E ফর এন্টারোব্যাকটেরিয়াসি, বুঝতে পারছো? এগুলা গ্রাম নেগেটিভ ব্যাসিলের জন্য। হ্যাঁ, এই কারণে বলে এপিআই 20E মানে এন্টারিক
গ্রাম নেগেটিভ, বেসিক্যালি এগুলোর জন্য এটা ইউজ করা হয়। গ্রাম পজিটিভ গুলোর জন্য খুব কম টেস্ট ইউজ করা হয়। এই যে একই জিনিস এখানে দেখাইছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখছো, এটা সালমোনেলা স্টিক। এই যে যেমন সালমোনেলা, এটার সাথে সাথে নিচে দেখো, হ্যাঁ, এই যে এটা নেগেটিভ, সে কারণে এটা 1, এটা পজিটিভ, এটার স্কোর হলো 2, এটা পজিটিভ, এটা হলো 4। তিনটা একসাথে যোগ করলে 4 দিয়ে 6 আর একে 4 দিয়ে 6, এটাতে মার্ক দেয় নাই, তাহলে এখানে 6, এখানে হলো 7, এখানে হলো 0, এখানে তো এইভাবে একটা নাম্বার আসবে। একটা নাম্বার আসলে সাথে একটা ইয়ে থাকে, একটা বই থাকে, বইতে এই কোন নাম্বারের সাথে মিলে যায় ওখানে তখন অর্গানিজমের নাম দেয়া আছে। দেখছো এখানে কি লেখা, সালমোনেলা। আচ্ছা 10 মিনিট পর চলে যাবে, সোহান আবার লিঙ্কটা পাঠাই দিও। হ্যাঁ, এটা হলো সালমোনেলা। এইভাবে একটা বইয়ের সাথে এই নাম্বারটা মিলাইতে হয়। হ্যাঁ, নাম্বারটা মিলাইলে তখন অর্গানিজমের নাম পাওয়া যাবে, কোন অর্গানিজম গ্রো করছে। এপিআই 20 এটাই খেয়াল রাখবে। এরপর আমরা কি করি, অ্যান্টিমাইক্রো সেন্সিটিভিটি ডিস্ক গুলো বসাই। কি করি আমরা, প্রথমে একটা প্লেট নিয়ে, ওই যে সাধারণত এখানে মূল আর হিন্টন আগার, এখানে বলছিলাম কিনা মূল আর হিন্টন আগার, এটা একটা মিডিয়া, এটা আগে বলা হয়নি তোমাদের। এটা হলো সেন্সিটিভিটি টেস্টের জন্য ইউজ করা হয়, মূল আর হিন্টন আগার প্লেট। তো প্লেটের মধ্যে প্রথমে অর্গানিজম যেটা আমরা গ্রো করলাম, আইডেন্টিফাই করলাম যে দিস ইজ দ্যাট অর্গানিজমটাকে একদম এখানে পুরো মিশায়ে, এটাকে একটা ঝাড়ুর মতো করে এই পুরোটাতে প্লেটে মিশাই দেওয়া হয়। মিশাই দিয়ে অ্যান্টিবায়োটিক ডিস্কগুলো বসানো হয়। এই অ্যান্টিবায়োটিক ডিস্কগুলো ল্যাবরেটরিতে থাকে, একটা কার্ট্রিজে একটা করে এক ধরনের ডিস্ক থাকে। আমি দেখাবো, কার্ট্রিজগুলো দেখাবো। এখন এরপরে আবার এটাকে কি করতে হবে, ইনকিউবেশনে দিতে হবে। এই যে 24 আওয়ার্স ইনকিউবেশন গ্রোথ টাইম, ইনকিউবেশনে দিলে দেখা যাবে যে অর্গানিজম গুলো গ্রো করলো। আর এখানে কি দেখা গেল, সি যে ড্রাগটা, এটার এগেনস্টে ওয়াইড জোন অফ ইনহিবিশন, বি এর এগেনস্টে মডারেট জোন অফ ইনহিবিশন, আর এ এর এগেনস্টে সব কোনো জোন অফ ইনহিবিশনই নাই, মানে এটা রেজিস্ট্যান্ট, এটা সেনসিটিভ, এটাও সেনসিটিভ। সেনসিটিভ আর রেজিস্ট্যান্স কিনা এগুলোর জন্য আলাদা চার্ট আছে, যে জোন ডায়ামিটার কত হলে সেনসিটিভ কোন অর্গানিজমের জন্য আলাদা চার্ট আছে, ওই চার্টের সাথে মিলে দেখতে হয়। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের জন্য আলাদা জোন ডায়ামিটার আছে, ওইটা বই আছে, ওই বইয়ের সাথে মিলে দেখতে হবে। বুঝতে পারছো? এই যে টিপিক্যালি দেখতে এরকম, এই যে মুলার হিন্টন এগার আমরা ডিস্ক গুলো বসাইলে এই যে এরকম আসবে, যেমন এটা সেনসিটিভ, এটা সেনসিটিভ, এটা কিন্তু মডারেটলি সেনসিটিভ, এটা সেনসিটিভ, এগুলা রেজিস্ট্যান্ট, তাই না? এগুলা রেজিস্ট্যান্ট। এই যে ডিস্কগুলো, এই যে অ্যান্টিবায়োটিক ডিস্কগুলো, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের জন্য এখানে দেখা যাচ্ছে না, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক একটা নিকনেম থাকে, প্রত্যেকটা জন্য আলাদা কার্ট্রিজ থাকে। একটা কার্ট্রিজে ধরো 50টা ডিস্ক থাকে। তো আমি ধরো এই যে এগুলো বসালাম, এরকম কার্ট্রিজ কয়টা আসছে আমার কাছে, তাহলে এখানে ধরো অ্যান্টিবায়োটিক কয়টা, 5, 5 5 10 11 12টা কার্ট্রিজ আলাদা আছে, কারণ প্রত্যেকটা কার্ট্রিজ হলো একটা অ্যান্টিবায়োটিকের জন্য। কঠিন হয়ে গেল নাকি তোমাদের জন্য? হ্যালো, ঠিক আছে। এই বিষয়টা আসলে আমরা মাইক্রোবায়োলজিতে কি করি, বিষয়টা একটু জানতে হবে। এই যে এখানে আরো বড় করে দেখানো হয়েছে, যেমন এখানে লেখা আছে, এই যে ছোট করে দেখো TE2030, মানে এটা টেট্রাসাইক্লিন, CK সেফোক্সিটিন, ওই যে FG সেফোটাক্সিন, CF সেফোটাক্সিন, CH ক্লোরামফেনিকল, এইভাবে জোন অফ ইনহিবিশন আছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় আমরা ব্লাড এগারো, নর্মাল যে ব্লাড এগারে, বিশেষ করে যে সমস্ত অর্গানিজমের জন্য ব্লাড দরকার, যেমন ওই যে বলছিলাম স্ট্রেপ্টোকক্কাই নিউমোনিয়া, নেইসেরিয়া গনোরিয়া। নাইসেরিয়া মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া গনোরিয়া, হ্যাঁ, তাদের জন্য কিন্তু বেটার হলো ব্লাড এগারের মধ্যে এই যে অর্গানিজমকে ছড়ায় দিয়ে পুরো একটা লং তৈরি করে, একটা সবস্টিক দিয়ে অর্গানিজমের সাসপেনশন তৈরি করে প্রথমে ছড়ায় দেওয়া হয়, তারপরে ডিস্ক গুলো বসাই দিয়ে ইনফিউশনে দিলে এরকম জোন অফ ইনহিবিশন আসে। যেমন এটা রেজিস্ট্যান্ট, তাই না? এটাও রেজিস্ট্যান্ট, বাকিগুলো কিন্তু সেনসিটিভ, ওয়াইড জোন অফ ইনহিবিশন আছে। তো
আজকের এখানে ক্লাসটা কি এখানে শেষ? ও এই তো দেখাই ফেলছে এগুলা, রাইট। তো এই পর্যন্ত আর কি। এখানে বুঝতে পারছো নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে ইয়ে করো আর আমাকে লিঙ্কটা আরেকবার পাঠাই দাও। আচ্ছা, এখন আমি স্যার আমার তোমাদের, হ্যাঁ একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার। এই যে ইনোকুলেশন করার সময় আপনি যে বললেন যে আমরা একবার দিতেছি, তারপর আবার পুরাই নিতেছি, তারপর আবার ওই যে কালচার মিডিয়াতে আমরা দিতেছি ওই লুপটা, এই যে মাঝখানে যখন স্যার আমরা পুরাই নিব, তারপর কি তারপর তো স্যার ওই যে লুপ বা যে তারটা ওইটা তো স্যার পুরোপুরি তো মানে অর্গানিজম গুলো তো মরে যায়। তাহলে কি আমরা হ্যাঁ, আবার ইউরিনের মধ্যে স্যার হচ্ছে এই লুপটা ডুবাই নিয়ে তারপর কি আবার কালচার মিডিয়াতে দিব? নো 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 নো, এই যে এই ছবি, তো এই ছবি না, জি স্যার। জি না স্যার। এটা না, হ্যাঁ এটা। শোনো, জি স্যার। তোমার ইউরিনে তো আর ইয়ে করার দরকার নাই, সেম প্লেট, একই প্লেটের বিভিন্ন স্টেজ দেখানো আছে। তুমি যখন ফার্স্ট টাইম, যখন গুড কোশ্চেন, ফার্স্ট টাইম যখন ইউরিন থেকে নিয়ে এখানে ইনোকুলেট করে দিলে, ইউরিন থেকে নিলে অথবা ইউরিন থেকে তো না, এটা হলো যেগুলো আইসোলেটেড অর্গানিজম। এটা হলো আইডেন্টিফিকেশন টেস্ট করে তুমি যে অর্গানিজম সাবকালচার করে আইডেন্টিফিকেশন টেস্ট করে যেটা ফাইনালি ঠিক করছো সেটার জন্য। এখন ইউরিন না, এখন কোনো স্যাম্পলই না, এটা হলো তো ফাইনাল স্টেজ। তার আগে কি ছিল ভুলে গেছো? এই যে তার আগে তো আমরা বাকি কাজ করে ফেলছি। হ্যাঁ, লাস্টে ফাইনাল আইডেন্টিফিকেশন হয়েছে না, ফাইনাল আইডেন্টিফিকেশন কিন্তু এখানে ইয়েটা দেখাচ্ছে, এটা দেখো, এই যে এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবা। আসলে আমার এই ছবিটা কনফিউজ করে দিয়েছে তোমাদের, বুঝতে পারছি আমি। এই ছবিটা আমি পরে নিলেই ভালো হতো। এই যে আইডেন্টিফিকেশন টেস্ট করে, এই যে আইডেন্টিফিকেশন টেস্ট করে ফাইনাল একটা অর্গানিজম পাইলাম না আমি, অর্গানিজম পাইলে এখন দেখতে হবে এটা কোন ড্রাগে কাজ করে। হ্যাঁ, আচ্ছা বিষয়টা বুঝছি, তোমাদের একটু কনফিউশন হয়েছে। আমার এটা আসলে এখানে দেওয়া ঠিক হয়নি, আমি এটাকে নিয়ে যাই এদিকে। যে ফাইনাল আইডেন্টিফিকেশন হয়ে গেল বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে, ঠিক আছে। এবার আসো এই যে ইনোকুলেশন অফ কালচার মিডিয়া, এটা অ্যাজ অ হোল দেখাচ্ছি ইনোকুলেশন অফ দি কালচার মিডিয়া, স্যাম্পল দিয়ে যেভাবে করে। আর এখন এটা হলো ফাইনাল আইডেন্টিফিকেশন, যেটা ফাইনাল আইডেন্টিফিকেশন, তুমি তো একটা কলোনি থেকে এই যে বায়োকেমিক্যাল টেস্ট গুলো করছো না, স্যার যেই কলোনি তুমি বায়োকেমিক্যাল টেস্ট করছো ওরকম আরেকটা সেম আইসোলেটেড কলোনি থেকে তুমি এবার কালচার সেন্সিটিভিটি টেস্ট বসাবা, এটা গেলো এখানে। আর তুমি এইটা যেটা বলছো, এইটা হলো আমি ইনিশিয়াল স্টেজে আমি যখন কাজ করব, একবার ধরো ইউরিন নিলাম, নিয়ে এখানে দিলাম, তারপরে পড়া, তারপরে আর ইউরিনে যাব না, এখান থেকেই হলো এই যে এখান থেকেই এটার মাথায় অর্গানিজম লেগে আছে না এখানে। তাইলে তো অর্গানিজমটা মরে যাওয়ার কথা না? না না, তুমি প্লেটটা পড়াচ্ছ না, তুমি শুধু লুপটা পড়াইতেছো, এই যে লুপটা। ও, এবার বুঝছি স্যার, এবার বুঝছি। ও, তুমি বুঝছো, তোমরা ভাবছো প্লেট পড়াইতেছি, নো। ওইটাই বুঝছি, এই যে কিন্তু লুপ, পরে তো আমরা আগের যে আমরা যে দাগগুলা দিতেছি তার তো আবার উপর থেকে নিতেছি, মানে ওই লুপে তো আবার আগের মানুষগুলো আসতেছে। এবার বুঝতে পারছি স্যার। এবার ক্লিয়ার? এই যে লুপটা স্যার। পড়াইতেছি যাতে লুপে সেম অর্গানিজমই কিন্তু এক্সট্রা না থাকে, যাতে থিন আউট হয়ে যায়। এখন যেহেতু আগের দাগ থেকেই আমি ছড়াইতেছি, সুতরাং আগের দাগের অর্গানিজম গুলাই এখানে আরো থিন আউট হয়ে যাবে। আমার নতুন করে স্যাম্পলে নেয়ার কিংবা নতুন করে কলোনিতে নেওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আচ্ছা, আর 1 মিনিট আছে, আমরা এরপরে আমার মনে হয় একটু ইয়েটা পড়াতে, তোমাদের ব্যাকটেরিয়াল জেনেটিক্স মনে বুঝতে পারেনি অনেকে আমাকে বলছে। জি স্যার। মাইক্রোবিয়াল জেনেটিক্স দেখি ক্লাস চলে গেলে পরে আবার জয়েন করব। হ্যাঁ, মাইক্রোবিয়াল জেনেটিক্স আমরা শুরু করি। আচ্ছা, মাইক্রোবিয়াল জেনেটিক্স, ব্যাকটেরিয়াল ডিএনএ ইজ প্রেজেন্ট ইন, কোথায় আছে? 2টা জায়গায়, ক্রোমোজোম আর এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল মানে প্লাজমিড, এই 2টা জায়গায় আছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ঠিক আছে। ক্যারেক্টার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম কি এটা তোমরা জানো, এভারেজ লেন্থ হলো 1 মিলিমিটার, অনেক বড় কিন্তু।
ব্যাকটেরিয়ার ডায়ামিটার কত? 1 মাইক্রোমিটার। হ্যাঁ, সুতরাং 1 মাইক্রোমিটার ভিতরে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে এটা এক হাত বড়। পুরো দায়ের চাইতে দায়ের ডাঁট বড়, বুঝতে পারছো? তাহলে এই যে বড় জিনিসটা এত ছোট জিনিসের ভিতরে কিভাবে ঢুকবে? স্যার কয়লাতে কয়েলটা রেখে ইয়েস, সুপার কয়েলিং প্যাচান। হ্যাঁ, তারপরে কি বলছে, ইউজুয়ালি সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম, সাধারণত একটা সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম থাকে ব্যাকটেরিয়ার ভিতরে, সিঙ্গেল সার্কুলার, এক্সেপ্ট ভিব্রিও কলোরি এন্ড ব্রুসেলা মেলিটেন্সিস। হ্যাঁ, এগুলাতে দুইটা ক্রোমোজোম থাকে, এটা হলো এক্সেপশন। নো হিস্টোন, হিস্টোন মানে হলো ডিএনএ বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ এটা থাকে না, মানুষের ইয়েতে থাকে। এটা হলো হ্যাপ্লয়েড, মানে জোড়ায় না।